হাম পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সরকার, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। এই রোগে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ, দুষলেন আগের দুই সরকারকে। বন্ধ পেট্রোল পাম্পগুলো চালুর দাবি, বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিলের অভিযোগ বিসিআই নেতাদের। সংরক্ষিত নারী আসনে জামাত জোটের 12 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির। এনসিপির মনিরার মনোনয়নপত্র স্থগিত, বিএনপি ও স্বতন্ত্রদের যাচাই বাছাই কাল। জমি নিয়ে বিরোধেই নওগাঁয় একই পরিবারে 4 খুন, জানিয়েছে পুলিশ। নিহত হাবিবুরের 2 ভাগ্নে আর দুলাভাইকে গ্রেফতার। সাভারে ফয়সাল মোল্লা হত্যা রহস্য উদ্ঘাটন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, আলোচনায় ফিরতে তেহরানের জন্য অপেক্ষা। মার্কিন অবরোধ প্রত্যাহার চায় ইরান, ফুরে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ, বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাম পরিস্থিতি মোকাবেলায় করতে কাজ করছে সরকার, তবে বিগত 2 সরকার এ বিষয়ে ব্যবস্থা নেয়নি, বিদেশ থেকে এর টিকাও আনেনি। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সংসদে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনে সরকার কাজ শুরু করেছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়ন পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট রিশান আসরোলার। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ সদস্যদের নির্ধারিত প্রশ্নের জবাব দেন সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী। হামে শিশু মৃত্যুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী জানান, গত কয়েক বছর ধরে বিদেশ থেকে হামের টিকা আমদানি করা হয়নি। হাম শনাক্তে কিটের সংকট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। এই সংসদে আজকে আমরা যারা উপস্থিত আছি, আমরা সকল রাজনৈতিক দলগুলো এবং এই সংসদের বাইরেও রাজনৈতিক দল আছে, যারা সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরও দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। 3টি টেস্ট করা যায় একটি কিট দিয়ে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। প্রধানমন্ত্রী সংসদকে জানান, সবার আগে বাংলাদেশ এই দর্শনকে সামনে রেখে জনগণের কল্যাণ নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। বিএনপির যে নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সংসদ নেতা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য বিমোচনে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সহায়ক ও টেকসই কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। কৃষি যন্ত্র কিরণের ভর্তুকি প্রদান করে ট্রাক্টর, হারভেস্টার, রিপার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজলভ্য করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। কৃষকদের জন্য প্রণোদনা ও সহায়তা কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাল্লাহ।
স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর শেষে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় দেশে হামে মারা গেছে আরও 5 জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 1229 জন। এদিকে রাজধানীর একটি হাসপাতালেই মারা গেছে 2 শিশু। চিকিৎসকরা জানিয়েছেন বেশিরভাগ শিশুই নির্ধারিত সময়ে হাম রুবেলার টিকা পায়নি। আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশনে রাখা জরুরি বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আগামী 6 মাস টিকাদান কার্যক্রমে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। বাবার কোলে 3 বছরের শিশুপুত্রের লাশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ছবি। জানা গেছে কামরাঙ্গীর চর থেকে হাম আক্রান্ত 3 বছরের সাদমানকে ভর্তি করা হয়েছিল ডিএনসিসির কোভিড-19 হাসপাতালে, কিন্তু হাম সহ অন্যান্য জটিলতায় বাঁচানো যায়নি তাকে। শিশুটি মারা যাওয়ার পর হাসপাতাল থেকে কেন যাতায়াতের ব্যবস্থা না করে ছেড়ে দেয়া হলো এমন প্রশ্নে ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশেষায়িত হাসপাতালটিতে 3টি অ্যাম্বুলেন্স থাকলেও রয়েছে চালক সংকট। কামরাঙ্গীরচর থেকে 3 বছরের একটি বাচ্চা আমাদের হাসপাতালে 16 তারিখে এসে ভর্তি হয়েছিল। তো সে প্রথমে জ্বর, সর্দি, কাশি, হামের যে র্যাশ সেটা নিয়ে আমাদের কাছে এসেছিল। পরবর্তীতে সে ডায়রিয়া ডেভেলপ করে এবং শ্বাসকষ্ট ডেভেলপ করার জন্য আমরা তাদেরকে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে আমরা শিফট করি 18 তারিখে। এবং ওখানে থাকা অবস্থাতেই তার অবস্থা মানে সর্বশেষ চিকিৎসা দেওয়ার পরও তারা অবনতির দিকে যেতে থাকে। যেটা নিউমোনিয়াটা আছে সেটা পরবর্তীতে রক্ত সংক্রমিত হয়ে সেপ্টিসেমিয়া ডেভেলপ করে এবং আমাদের সর্বোচ্চ লেভেলে অ্যান্টিবায়োটিক এবং আমাদের সকল রকমের চিকিৎসা এবং অক্সিজেন ডেলিভারি সিস্টেম দেওয়ার পরও আনফরচুনেটলি আমরা গতকাল সকালবেলা বাচ্চাটাকে আমরা মৃত্যুবরণ করেন আমাদের হাসপাতালে। আমরা আসলে ওনাদেরকে অফার করেছিলাম ট্রান্সপোর্টের জন্য যে আমাদের অ্যাম্বুলেন্স, যদিও বা 3টে অ্যাম্বুলেন্সের মধ্যে আমাদের আসলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছেন, একজন ড্রাইভারের শুধু অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছেন, তো বাকি 2জন অ্যাম্বুলেন্সের জন্য ড্রাইভারের প্রক্রিয়া চলমান আছে, আমাদের এখনো নাই। তো তারপর ওনাকে আমরা অফার করেছিলাম, বাট ওনারা নিজেরাই রিফিউজ করেছেন কারণ ওনাদের অ্যাটেন্ডেন্স আসলে আসেনি তখনও। এদিকে হামে আক্রান্ত হয়ে ডিএনসিসির কোভিড-19 হাসপাতালে গত একদিনে ভর্তি হয়েছে 123 জন শিশু। চিকিৎসাধীন 484 শিশু। জ্বর, চোখ লাল হওয়া, ত্বকে ফুসকুড়ি, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো নানা জটিলতা নিয়ে আসছে তারা হাসপাতালে। চোখই মেলতো না, একভাবে শুয়ে থাকতো, কোনোই নাই। আর এখানে আসার পর একটু সুস্থ হয়েছে। হাটিবাজারে হাসপাতালে সেখানে ফেরত দিছে, পরে চান্দিঘাট শীর্ষ হাসপাতালে সেখানে ফেরত দিছে, পরে মিটফুর গেছি, মিটফুর তো এখানে পাঠাইছি। ভাবছি ঘামাছি, পরে শেষে দেখি বাড়তেছে, পরে নিয়ে আসছি। পরীক্ষা করে ডাক্তার দেখাইছি, পরে রাখায় এখন এই মহাখালী হাসপাতালে চলে যাও, এটা হাম বাইরে হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, হামের টিকার সংকট হবে না। জনবল সংকট নিরসনে স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও জানান তিনি। একটা টিকার সংকট নেই, আমাদের টিকা আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে, আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি ম্যানেজ করছি। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গণসচেতনতা বাড়ানো, টিকাদান জোরদার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় দ্রুত শনাক্তকরণের তাগিদ দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে আরও 36 শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এখনও 86 শিশু চিকিৎসাধীন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 35 শিশু। হাসপাতাল সূত্রে জানা যায়, 17 মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 721 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে মোট 620 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 15 শিশু। তাদের মধ্যে হাম ছাড়াও জ্বর ও শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগের উপসর্গ ছিল। এদিকে গত 24 ঘন্টায় চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 36 শিশু ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে এই পর্যন্ত হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 148 জন, শনাক্ত হয়েছে 41 জনের। এদের মধ্যে 26 জন মহানগরীর ও 15 জন বিভিন্ন উপজেলার। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 1 শিশুর।
দাম বাড়লেও ঢাকায় সরবরাহ স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের। আজও পাম্প স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। ভোগান্তির শেষ কবে তা বলতে পারছেন না কেউই। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন পরিস্থিতি স্বাভাবিক করতে বন্ধ স্টেশনেও দিতে হবে জ্বালানি তেল। এদিকে সরকারি সিদ্ধান্ত ছাড়া গণপরিবহনের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। বিস্তারিত রিপোর্টে। জ্বালানি তেলের দাম বাড়লে সরবরাহ স্বাভাবিক হবে। পেট্রোল পাম্প আর ফিলিং স্টেশনগুলোর সামনে আর দেখা যাবে না গাড়ির দীর্ঘ লাইন, এমনটাই আশা করা হচ্ছিল। তবে বাস্তবে পরিস্থিতির সামান্য উন্নতিও নেই। ভোগান্তি কমেনি একটুও। আগের মতোই 7-8 ঘন্টা লাইনে দাঁড়িয়েই সংগ্রহ করতে হচ্ছে ফুয়েল। তবে তাও প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। যাও তেলের দাম বাড়ছে, কিন্তু এই যে যারা ভোগান্তি, এই ভোগান্তির তো শেষ নাই। এই সকাল 6টা থেকে দাঁড়ায় দেখা যাচ্ছে রাত 9টা পর্যন্ত তেল নিতে। কে ভাই এত কষ্ট কেন করতে হবে? তেলের দাম তো বাড়াই দিছে, ফুয়েল তো অ্যাভেলেবেল করার কথা। এই বাইকের উপরে বসা যায় না ভাই, যে আমি যে ওখানে দাঁড়িয়ে তেল নিতে যাব এটার উপরে মনে করেন বসা যাচ্ছে না, এইরকম গরম। এর ভিতরে আমরা সবাই দাঁড়ায় আছি। তো আমাদের তো সাধারণ মানুষ মানে সবার তো কাজ আছে, আমরা কাজ কাম ফেলে এসে তেল নিচ্ছি। কিছু স্টেশন তেল দিলেও কোনো কোনো স্টেশন সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে বন্ধ। এতে ভোগান্তি আরও চরমে তেল নিতে আসা গ্রাহকদের। আমরা আছি এটা জ্বালার মধ্যে, বলছে যে তেলের দাম বাড়াইছে, যে তেল পাওয়া যাবে, এখন তেল পাইতেছি না। এই ফজরের নামাজ পড়ে আসছি, এখনও তেল পাই না, রোদের মধ্যে দাঁড়াই রয়েছি। এখন কতগুণে পাম্প তাও কোনো নিশ্চিত নাই। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন বন্ধ পাম্পগুলো খুলে দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক করলে লাঘব হবে ভোগান্তি। আগে তো কোশ্চেন ছিল না ভাই 1000 টাকা না ফুল। সো আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট আগামী 1 সপ্তাহ যে যতটুকু চায় ততটুকু দেই থাকে, কারণ অনেকেই ট্যাঙ্কি কিন্তু সত্যিই ফাঁকা আছে। কারণ আমি লাস্ট 2 সপ্তাহ কিন্তু বা আরও বেশি হবে, প্রায় 2 মাস কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী দিতে পারি নাই তাকে। আমি চাই যে যতটুকু চায় ততটুকু তাকে দিই, সেই পরিমাণ বরাদ্দ আমার জন্য থাকুক। এবং এক পাশাপাশি অনেক পাম্প বন্ধ আছে। আমি চাই না আমি একা ব্যবসা করি, আমি চাই সবাই সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলা করি। গ্রাহক ভোগান্তি কমাতে সরবরাহে রেশনিং পদ্ধতি উঠিয়ে দেওয়ার দাবি জানান গ্রাহকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিল হবার পাশাপাশি বিদেশি ক্রেতারা ভারত সহ অন্য দেশের দিকে ঝুঁকছেন, জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই এর নেতারা। যৌক্তিকতা বিবেচনায় নতুন করে কাঠামো ব্যবসা বান্ধব করার দাবি বিভিন্ন ব্যবসায়িক চেম্বারের। সকালে জাতীয় রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই সুপারিশ করেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। জ্বালানি সংকটের কারণে বায়ারদের অন্য দেশমুখী হওয়া রপ্তানির জন্য হুমকি, এমন মন্তব্য তার। আলোচনায় ঢাকা চেম্বারের নেতারা ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করা এবং এসএমই খাতের জন্য বিশেষ কর সুবিধা চালু সহ 16 দফা প্রস্তাবনা তুলে ধরেন। জবাবে এনবিআর চেয়ারম্যান নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে সোলার প্যানেল সংশ্লিষ্ট সব পণ্যের শুল্ক প্রত্যাহারের আশ্বাস দেন। ভালো করদাতাদের কর সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও ইচ্ছাকৃত কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 18 কোটি দেশের লোক যেখানে থাকে, সেখানে যেখানে ধরেন 2-3 কোটি 4 কোটি ব্যবসায়ী আছে, সেখানে 8 লাখেরও কম রেজিস্টার্ড ভ্যাট পেয়ার। এটা অকল্পনীয়। এটা এই জবাব আপনি কাউকে দিতে পারবেন না। এই প্রশ্ন যদি আপনাকে বাংলাদেশের নাগরিকরা করে, এটা আমাদের কালেকটিভ ফেইলিওর। আমাদের এখান থেকে বের হতেই হবে এবং এই জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনি ভ্যাট দিচ্ছেন, আরেকজন একদম দিচ্ছেন না, এটা তো হয় না। মাস্টারকে সবসময় গরম হতে হয়, রেগুলেটর যিনি, আর যিনি সার্ভিস প্রোভাইডার দোকানদার সে হবে সবচেয়ে নরম। এটা কিন্তু একটা প্রবাদই আছে, দোকানদার নরম মাস্টার গরম। তো এখন যারা রেগুলেটর তারা যদি নরম হয় তাহলে কিন্তু কিছু থাকবে না। ওই মাস্টার নরম হলে যেমন ছাত্রদের লেখাপড়া হবে না, আবার রেগুলেটর যদি নরম হয় তাহলে কিন্তু আপনি যে উদ্দেশ্যে তাদেরকে বসাইছেন তারা কিন্তু সে কাজটা করতে পারবে না। এবার বিমানকে লাভজনক করতে উড়োজাহাজ ক্রয় এবং লিজ নিতে যাচ্ছে সরকার। 30 এপ্রিলের মধ্যে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি জানান 14টি বিমান কেনা এবং কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার ব্যাপারে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করবে সরকার। বিমানকে আরও লাভজনক করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন থেকে আবারও চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া ঢাকা টোকিও সরাসরি ফ্লাইট। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো,
আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আর লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো 2-3 মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটেবল করার জন্য আমরা চেষ্টা করছি। এখন আমরা ইতিমধ্যেই 2 মাসের আমরা চেষ্টা করে কিছুটা প্রফিটের দিকে আমরা চলে গিয়েছি ইতিমধ্যেই, কিন্তু আমরা একটা উল্লেখজনকভাবে যাতে আপনাদের বলতে পারি যে বিমান লস করছে না, বিমান ইজ প্রফিটেবল একটা ক্যারিয়ার। আসন্ন জুলাই মাস থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে সারা দেশে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার। সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এ সময় তিনি আরও জানান, প্রতি উপজেলায় 2টি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, 3 মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে। আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জানান, পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। পলিথিনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে, সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব পণ্য পৌঁছে দেয়াই এই কর্মসূচি নেওয়া হয়েছে। জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাআল্লাহ জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে প্রাথমিক বিদ্যালয় এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। এ সময় স্কাউটের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, স্কাউটিং এর মূল লক্ষ্য হচ্ছে শিশু কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ ও বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তি পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত মেটাল প্যাকেজেস লিমিটেড এর জায়গাটি আজ পরিদর্শন করেন তারা। মেটাল প্যাকেজেস লিমিটেড মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের নিজস্ব সম্পত্তির উপর প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠান, যা প্রায় 2 একর জমির উপর গড়ে উঠেছিল। তবে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি 1990 সালে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জায়গাটির যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত এই সম্পত্তি দেশের কল্যাণে ব্যবহার করতে হবে। এজন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা। সংরক্ষিত নারী আসনে জামাত জোট মনোনীত 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে ইসি। এ বিষয়ে ব্যাখ্যা দিতে প্রার্থীকে বৃহস্পতিবার 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আগামীকাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জামায়াত ও এনসিপি জোট মনোনীত 13 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে আগারগাঁও কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান এসব ফর্ম যাচাই বাছাই করেন। পরে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম সহ 9 প্রার্থী, এনসিপির ডাক্তার মাহমুদ আলম মিতু, জাকপা সভাপতি ব্যারিস্টার তাসনিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে স্কেলে বেতন উত্তোলনের তথ্য থাকায় প্রশ্ন তোলেন রিটার্নিং কর্মকর্তা। এই বিষয়ে যথাযথ জবাব দিতে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত প্রার্থীকে সময় দিয়ে বাছাই কার্যক্রম স্থগিত করা হয়। ওনার মনোনয়নপত্রে উল্লেখ আছে যে ওনার পূর্ববর্তী পেশা চাকুরি
এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর 12 জ এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে, এই জন্য চাওয়া হয়েছে। প্রার্থিতা বৈধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জামাত জোটের প্রার্থীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলবো, তারপরে নারীদের বিশেষ করে শিশুদের উপর নির্যাতন, নারীদের উপর নির্যাতন, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর হব। জামাত ইসলামী বাংলাদেশ অথবা 11 দলীয় ঐক্যজোট থেকে নয়, বরং আমরা সারা বাংলাদেশে নারী সমাজের প্রতিনিধিত্ব যেন করতে পারি, আমরা যেন সেরকম সফল ভূমিকা রাখতে পারি। আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। আমরা দেশের মানুষের জন্য জনগণের অধিকার নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপির 36 প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৃহস্পতিবার যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। সৈকুল সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জমি নিয়ে বিরোধের জেরেই নওগাঁর নিয়ামতপুরের একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত হাবিবুরের 2 ভাগ্নে আর দুলাভাইকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বলেন, হাবিবুরের বাবা নমির উদ্দিনের 1 ছেলে ও 5 মেয়ে। জমির ভাগ বাটোয়ারা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে কোন্দল শুরু হয়। সোমবার রাতে মামা হাবিবুর, মামি ও মামাতো ভাই বোনদের সাথে খাবার খায় 2 ভাগ্নে সবুজ ও শাহিন। এরপর সেখান থেকে বেরিয়ে পাশের খোলা মাঠে হত্যার পরিকল্পনা করা হয়। হাবিবুরের দুলাভাই শহীদুল সহ আরও কয়েকজন হত্যাকাণ্ডে অংশ নেয়। পরিকল্পনা অনুযায়ী রাত 1টার দিকে বাড়িতে ঢুকে দরজা আটকে দেয় তারা। এরপর প্রথমে মামা হাবিবুরকে জবাই করে 2 ভাগ্নে মামি পপি আক্তারকে জবাই করা হয় বাড়ির আঙিনায়। সবশেষে মামাতো 2 ভাই বোনকে ঘুমের মধ্যেই জবাই করে পালিয়ে যায় তারা। জমির ঝামেলা মেটানোর উদ্দেশ্যে হাবিবুরকে সপরিবারে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এই ঘটনায় রাতেই নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন 3 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এদিকে সকালে অভিযুক্ত শহীদুলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। ওই বাসায় খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর সে যখন বাইরে যায় শাহিন তাকে ডেকে নেয়। শাহিন তাকে ডেকে নিয়ে ওখানেই ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে এবং রাত 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে এর আগেই শাহিন ভিতরে ছিল এবং অন্যান্য লোকজন বাইরে ছিল। এরপরে রাত 1টার পরে তারা সবাই ভিতরে ঢুকে পালাক্রমে একে একে জবাই করে হত্যা করে, আপনারা দেখেছেন যে এখানে তারকে জবাই করে হত্যা করা হয়েছে। কর্মচারীর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেরত দেওয়ার কথা বলে ডাকা হয়। এরপর নৃশংসভাবে আপন ফুফাতো ভাইকে কুপিয়ে হত্যা করে বিপু ও মাসুদ নামের 2 অভিযুক্ত। ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা রহস্য উদ্ঘাটনে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটি বলছে, পূর্ব শত্রুতা ও মাদক সংশ্লিষ্টতার বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রিপোর্ট ফজলে রাব্বির। প্রিয় সন্তানকে হারিয়ে মায়ের এই অঝরে কান্না আর সন্তান হারানোর বেদনা বুকে নিয়েই স্ত্রীকে সামলানোর চেষ্টায় বাবা কবির। ঘটনাটি গেল 15 এপ্রিল দুপুরে রাজধানী ঢাকার আশুলিয়ায় শ্রীখণ্ডিয়ায় প্রকাশ্যে হত্যা করা হয় ফয়সাল করিম মোল্লা নামের 1 যুবককে। হত্যার পর পালিয়ে যায় 2 ঘাতক। মামলা দায়েরের পর ঘটনা তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। পরে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় নিহতের ফুফাতো ভাই বিপুকে। তার দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের ব্যবহৃত রামদা। ফয়সাল মোল্লাকে যখন এলোপাথারি মারতে থাকে তখন বিপু কৌশলে ফয়সাল মোল্লার হাত থেকে যে রামদাটা ছিল সেইটা সে হাতে নিয়ে উল্টো ফয়সাল মোল্লাকে সে কোপাতে থাকে। তাই অনেকগুলা কোপ যেটা দিনের বেলা জনসম্মুখে ঘটার জন্য ঘটনাস্থলেই ওই ব্যক্তি এলোপাথারি কোপে মৃত্যুবরণ করে। পিবিআই বলছে, আসামি বিপুর খামারের 2 কর্মচারীর ফোন কেড়ে নিয়েছিল ফয়সাল। সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলেই ডেকে নেওয়া হয় বিপুকে। হাজির হয় বড় ভাই মাসুদও। সেখানেই পূর্ব শত্রুতা ও মাদক সংশ্লিষ্টতার বিরোধ নিয়ে হত্যা করা হয় ফয়সালকে। ঘটনার প্রেক্ষাপটে জানা যায় এদের মধ্যে পূর্ব থেকে বিরোধ এবং পূর্ব থেকে তাদের মধ্যে একটা ক্ষোভ চলমান ছিল, যার জন্য
এই মাদক এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনা থেকেই ক্ষোভের সূত্রপাত থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় আরেক অভিযুক্ত মাসুদ এখনো পলাতক। অন্যদিকে আদালতে 164 ধারার জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার বিপু। স্থানীয়ভাবে যতটুকু শোনা যায় যে এদের মাদক রিলেটেড একটা বিষয় আছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই তার মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় আলোচনায় বসার জন্য ইরান কোনো প্রস্তাবনা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরান আলোচনায় বসতে রাজি না হওয়া পর্যন্ত দেশটির নৌবন্দরের উপর মার্কিন অবরোধ চলবে বলে হুঁশিয়ারও করেছেন। আর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলেই আলোচনার টেবিলে ফিরবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী বাহিনী। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। সময় বেড়েছে যুদ্ধবিরতির, কিন্তু কমেনি হরমুজ প্রণালীর দখল ঘিরে উত্তেজনা। অস্ত্র আর গোলাবারুদ নিয়ে এখনো মুখোমুখি অবস্থানে ইরান ও আমেরিকা। ইরানের দখলে এখনো হরমুজ। বুধবার ইরানের টেলিভিশন জানিয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পার হওয়ার চেষ্টা করলে 3টি পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় বিপ্লবী গার্ডের সদস্যরা। পরে 2টি জাহাজ জব্দ করে আইআরজিসি। তারা সাফ জানিয়ে দিয়েছে মার্কিন নৌ অবরোধ বহাল থাকলে পুরোপুরি বন্ধ থাকবে হরমুজ প্রণালী। একদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অন্যদিকে হরমুজ থেকে নৌ অবরোধ তুলে নেয়নি আমেরিকা। শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছে ইরানকে। বলছে চুক্তি করলেই কেবল নৌ অবরোধ তুলে নেবে তারা। প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ। তবে এবার কোনো সময় বেঁধে দেননি তিনি। অন্যদিকে ইরান ও সাফ বলে আসছে নৌ অবরোধ তুললেই কেবল আলোচনায় বসবে তারা। চুক্তি তো এখনো অনেক দূরের বিষয়। ফলে 2 পক্ষের অনড় অবস্থানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমেনি যুদ্ধের শঙ্কা। বরং সময়ের সাথে সাথে বাড়ছে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক। এরই মধ্যে তেমন ইঙ্গিতও দিয়েছে ইরান ও আমেরিকা। কি সেই ইঙ্গিত? আবারও যুদ্ধ শুরু হলে তা বিশ্বের জন্য কতটা ভয়াবহ হবে? আর যুক্তরাষ্ট্র ও ইরান তাদের কাছে কি পর্যাপ্ত অস্ত্র আছে নতুন করে আবারও যুদ্ধ চালিয়ে যাওয়ার? আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি? কেন বললেন ইরান যতদিন না স্থায়ী শান্তির জন্য প্রস্তাব দিচ্ছে ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি চলবে? তবে কি মার্কিন প্রেসিডেন্ট পরাজয় মেনে নিয়ে যুদ্ধ পুরোপুরি থামিয়ে দিলেন? যুদ্ধ পুরোপুরি থেমে যাবে এমনটা মানতে নারাজ বিশ্লেষকরা ও ইরানের সরকারও। বরং একে ট্রাম্পের নয়া কৌশল হিসেবে ভাবছেন তারা। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি অভিযোগ করেছেন ইরানে নতুন করে হঠাৎ হামলার জন্যই সময় বাড়ানোর কৌশল নিয়েছে আমেরিকা। বিষয়টি স্বীকারও করেছে আমেরিকা। বলছে যুদ্ধবিরতির সুযোগে মার্কিন সেনারা নিজেদের রিআর্মিং ও রিটুলিং করছে। এই সেনারা আবারও যুদ্ধের জন্য প্রস্তুত, জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। প্রশ্ন আসে আবারও যুদ্ধে যাওয়ার মতো অস্ত্র ও গোলাবারুদ কি 2 পক্ষের রয়েছে? বিশ্লেষকরা বলছেন ইরানের মাটির নিচে এখনো অনেক অস্ত্র রয়েছে। গেল প্রায় 40 দিনের যুদ্ধে তারা কেবল অর্ধেক অস্ত্র ব্যবহার করেছেন, বাকি অর্ধেক এখনো অক্ষত। তবে ভয়টা বেশি আমেরিকার, বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে মার্কিন সেনাবাহিনী তাদের উন্নত মানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, প্যাট্রিয়ট ও প্রসিশনের অর্ধেক ইন্টারসেপ্টরই এরই মধ্যে ব্যবহার করে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে একের পর এক যুদ্ধে জড়িয়ে মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্রের সংরক্ষিত ভাণ্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে যুদ্ধের সহজে পরাজয় মেনে নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা বোঝা গেল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও যুদ্ধে ইরানকে সহায়তাকারী 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়ায়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ইরান সরকারের পক্ষে অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ বা পরিবহনে ভূমিকা রাখায় ইরান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের 14 ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কিছু বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এত হুমকিকে বরাবরের মতো পাত্তাই দিচ্ছে না ইরান। দেশটির বন্দরগুলোতে অবরোধ দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে আবারও সাফ জানিয়েছে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নিলেই আলোচনায় ফিরবে তারা। ফলে পাকিস্তানের তোড়জোড় সত্ত্বেও কবে আলোচনা হবে নাকি আবারও যুদ্ধ হবে তাই এখন বড় প্রশ্ন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মী উভয়কেই জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়। রাজনীতিবিদদের লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা ও জনসেবা, আর গণমাধ্যমের লক্ষ্য সংবাদ পরিবেশন। দুই ক্ষেত্রেই সঠিক জবাবদিহিতার প্রক্রিয়া না থাকলে জনস্বার্থ বিঘ্নিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী জানিয়ে তিনি আরও বলেন, শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই রাজনীতিবিদদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে। আর জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুললেই স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ নির্বিঘ্নে চলছে। এটি বিচার বিভাগের ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে ভার্চুয়াল বিচারিক কার্যক্রমকে অবিবেচনাপ্রসূত আখ্যায়িত করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীদের একাংশ। মেজবা রহমানের রিপোর্ট। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল বিচার কাজ পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সব কাজ ভার্চুয়ালি হয়। ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচার কাজে কোনো সমস্যা হবে না বলে মত অ্যাটর্নি জেনারেলের। আমি বেশ কয়েকটি আদালতে নিজেও মামলা পরিচালনা করেছি, তো আমার কাছে এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল কোনো ডিফিকাল্টি, আর আমরা তো এটা নতুন না, আমাদের 2020 সালে করোনার সময়কালে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলাম। হয়তো মাঝখানে কিছুদিন সময় আমাদের সাময়িক বিরতি ঘটেছে, তবে আমি এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্টি ফেস করিনি। তবে ভার্চুয়ালি আদালতে বিচার কাজ পরিচালনা সাময়িক, এটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি। এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। এটি একটি সাময়িক ব্যবস্থা, এবং এই সাময়িক ব্যবস্থা যতদিন প্রয়োজন মনে করবেন উনি, তারপরে আমার বিশ্বাস যে তিনি এটা রিভিউ করে নিয়মিত আদালতেই এটা নিয়মিতভাবে আমরা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার যে রেওয়াজ এবং রীতি আমাদের দেশে, সেটি আসলে সেদিকে আমরা ফিরে যেতে পারবো বলে আমি আশা করি। এদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীদের একাংশ। ভার্চুয়াল কোর্টে শুনানির মাধ্যমে বিচারের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ তাদের। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী রবি থেকে মঙ্গলবার আদালতের স্বাভাবিক কার্যক্রম চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে এ ব্যবস্থা। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় বর্তমান ও সাবেক 12 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গুমের শিকার মাসরুর আনোয়ার চৌধুরীর জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য 4 মে। এই মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আওয়ামী শাসনামলে র্যাব এর টিএফআই সেলে 14 জনকে গুম ও নির্যাতনের মামলার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 10 সেনা কর্মকর্তাকে। বুধবার প্রিজন ভ্যানে করে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই সাথে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা জিয়াউল হাসানের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য ছিল আজ। সকালে এই মামলার একমাত্র আসামি জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। দুটি বিচার কার্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলমান রয়েছে। কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় 10 বছর পর প্রথমবারের মতো সন্দেহভাজন একজনকে গ্রেফতারের পর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত 1-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এই আদেশ দেন। আসামি সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে পিবিআই আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তনুর ভাই রুবেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তনু হত্যাকাণ্ডে
হত্যাকাণ্ডের 10 বছর পর এটি প্রথম গ্রেফতারের ঘটনা। এর আগে হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। গত 6 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম 3 সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস ম্যাচের অনুমতি চান। তারা হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলম। আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এই মামলায় এ পর্যন্ত প্রায় 80টি শুনানির দিন নির্ধারণ হয়েছে। গত 1 দশকে 4টি সংস্থার 7 জন কর্মকর্তা মামলার তদন্তে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, 17 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস কায়েমের জন্য কেবল ছাত্রলীগের বিচার নয়, লীগের ভেতর গুপ্ত থেকে যেসব শিবির সদস্য এসব কর্মকাণ্ডে অংশ নিয়েছিল তাদেরও বিচার করতে হবে। বুধবার বিকেলে চট্টগ্রাম পুরানা রেল স্টেশনের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এই মিছিলে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে শিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি হয়। মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে 12 জন আহত হয়। অতীতে ছাত্রলীগ যতগুলো হামলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে করেছে তার হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা মনে করি ছাত্র শিবিরেরও সেই ভূমিকা রয়েছে। সেজন্য আমি মনে করি গত 17 বছরে শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না, বরং ছাত্রলীগের মধ্যে যারা গুপ্তভাবে শিবির ছিল সেই সকল গুপ্ত শিবিরেরও বিচার কায়েম করতে হবে। শিবিরের এক নেতা আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 নারী শিক্ষার্থীর সাথে প্রেমের অভিনয় করেছে। প্রেমের অভিনয় করে তারা তাদেরকে যৌন হয়রানি করেছে এবং 3 নারী শিক্ষার্থী ভিন্ন ভিন্ন ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে তারা লিখিত আবেদন করেছে। আমরা মনে করি এতদিন জানতাম শিবির রাজনীতি করে গুপ্তভাবে, এখন আমরা জানলাম শিবির প্রেম করে গুপ্তভাবে। এদিকে 24-এর গণঅভ্যুত্থানের পর ছাত্ররা আগের মতো সহিংসতার রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি ও শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে গতকালের সংঘর্ষের ঘটনায় আহত শিবির কর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করে স্মারকলিপি জমা দেন। সাদিক কায়েম জানান, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। গতকাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে ওই সংঘর্ষ বাধে। আন্তর্জাতিক প্রসঙ্গ, আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট। শেষ মুহূর্তের জনমত জরিপ ক্ষমতাসীন তৃণমূলের দিকে হেলে থাকলেও বিজেপির ভোট বাড়ার ইঙ্গিত খুব স্পষ্ট। টানা 15 বছর ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারকে বিদায় করতে এবার প্রায় আদা জল খেয়ে নেমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি। ভোটারদের সুদৃষ্টি চেয়েছেন মোদী। আর দিল্লির অত্যাচারের জবাব ব্যালটে দিতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এবার নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR প্রক্রিয়ার মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এতে 91 লাখের মতো ভোটার বাদ পড়ায় 21 এপ্রিল পর্যন্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 3,60,77,171 জনে। বাদ পড়াদের সিংহভাগই মুসলিম আর মতুয়া সম্প্রদায়ের। বেশিরভাগ জরিপ 294 আসনের মধ্যে তৃণমূলকে সরকার গঠনের পথে এগিয়ে রাখলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে কোনো জরিপ সংস্থা। 192 আসনে বিজেপির জয়ের ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টিভি। 2021 সালের নির্বাচনে তৃণমূল 215টি আর বিজেপি পেয়েছিল 77টি আসন। বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের 152টি বিধানসভা আসনে ভোট হবে। এবারই প্রথম এক সপ্তাহে মাত্র 2 দফায় ভোট হয়ে স্বল্প সময়ে ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। দ্বিতীয় পর্বে 142টি আসনে ভোট হবে 29 এপ্রিল। ফলাফল প্রকাশ আগামী 4 মে। সরকার গঠনের জন্য ন্যূনতম 148টি আসনে জয় নিশ্চিত করতে হবে। ক্রিকেট, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে স্পোর্টিং উইকেটের আশা 2 দলেরই। বাংলাদেশের ভরসা পেসাররা। নাহিদের প্রশংসা টাইগার বোলিং কোচ শন টেইটের কণ্ঠে। বলেছেন, নাহিদ না খেললে খুশি হবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল 11টায় শুরু হবে ম্যাচটি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ ঘিরে অদ্ভুত সব সমীকরণ। কাগজে কলমে কিউইরা অনেকটাই এগিয়ে টাইগারদের থেকে। নিউজিল্যান্ডের ওডিআই র্যাঙ্কিং 2, বাংলাদেশের 9। কিউইদের এই দলটা আবার দ্বিতীয় সারির তারকাবিহীন, সেই হিসেবে ফেভারিট বাংলাদেশ। অথচ প্রথম ম্যাচে জয় তুলে বাংলাদেশকে কাগজে বাঘ প্রমাণ করেছে কিউইরা। দ্বিতীয় ম্যাচে আবার বাঘের গর্জনেই সমতায় ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর ব্যাটসম্যানদের বদ্ধভূমি, চট্টগ্রামে থাকে সবার সমান সুযোগ। হোম ভেন্যু, উইকেট, কন্ডিশন সবকিছু কাজে লাগিয়ে সিরিজ জিততে মরিয়া টাইগাররা। উইকেট ভালো মনে হচ্ছে। সাধারণভাবে চট্টগ্রামে বেশ ভালো ব্যাটিং উইকেট থাকে, মাঝে মাঝে বল একটু নিচু হয়ে আসতে পারে। আমরা একটা ভালো জয় নিয়ে এখানে এসেছি। শেষ পর্যন্ত এটা আন্তর্জাতিক ক্রিকেট এবং যেটা সামনে আছে সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এই সিরিজে টাইগারদের তুরুপের তাস নাহিদ রানা, পেস বোলিং কোচ শন টেইট আশাবাদী মুস্তাফিজকে নিয়েও। নাহিদ রানা খুবই ফিট, সে খুব জোরে বল করে। সে যেভাবে বল করছে কোনো প্রতিপক্ষ চাইবে না তাকে মোকাবেলা করতে। নাহিদ রানা দলের বাইরে থাকলে প্রতিপক্ষ দল খুব খুশি হবে। মুস্তাফিজ নেটে 3-4 ওভার বল করেছে, সে পরের ম্যাচের জন্য প্রস্তুত আছে। নিউজিল্যান্ডের এত চাপ নেই, মূল দলের অধিকাংশ ক্রিকেটার বিশ্রামে। অরুর ক্যালিরা এরই মধ্যে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন। এবার সিরিজ জিততে পারলে সোনায় সোহাগা। আসলে আমরা প্রত্যাশা করেছিলাম পেস উইকেট হবে, কারণ তাদের এখন বেশ ভালো কিছু পেস বোলার রয়েছে, অনেকেই বিশ্বমানের পেসার। রানা আগের ম্যাচেই দারুণ করলো। উইকেটে অসম বাউন্স আছে কিছুটা, আমরা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব। দু দলেরই লক্ষ্য এক, সিরিজ জয়। কথায় আর কাজে কে কতটা মিল রাখতে পারেন সেটাই এখন বড় চ্যালেঞ্জ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। 25 মে থেকে ভারতের গোয়ায় শুরু হবে নারী সাফ ফুটবল। বুধবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান এবং বি গ্রুপে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ লড়বে। 6 দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে 6 জুন। 2010 সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর পর এবারের আসরটি হতে যাচ্ছে 8ম টুর্নামেন্ট। বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এই আসরটি বিশেষ চ্যালেঞ্জের, কারণ এই আসরটি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য হ্যাট্রিক মিশন। সাফ নারী ফুটবল প্রথম 5টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর মধ্যে চতুর্থ আসরে বাংলাদেশ প্রথমবার ফাইনাল খেললেও স্বাগতিক ভারতের কাছে ফাইনালে হেরেছে 3-1 গোলে। যদিও 2022 সালে ষষ্ঠ আসরে স্বাগতিক নেপালকে ফাইনালে 3-1 গোলে হারিয়ে প্রথমবার সাফ ফুটবল শিরোপা জয় করে সাবিনা খাতুনের বাংলাদেশ। এরপর 2024 সালে নেপালের সপ্তম আসরে স্বাগতিকদের 2-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমারা। এবার বাংলাদেশ নারী দলের হ্যাট্রিক মিশন। সেখানে বি গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপে শীর্ষ 2 দল সেমিফাইনালে খেলবে। আফিদা, ঋতুপর্ণাদের জন্য সুবিধা হলো একই গ্রুপে থাকায় সেমিফাইনালে ভারতকে এড়ানো যাবে। 24 এপ্রিল শুক্রবার থেকে সাফের হ্যাট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জে চট্টগ্রামে নিবিড় অনুশীলন শুরু করবে বাংলাদেশ। দেশের বাইরে দলকে প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হাম পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সরকার, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। এই রোগে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ, দুষলেন আগের 2 সরকারকে। বন্ধ পেট্রোল পাম্পগুলো চালুর দাবি, বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিলের অভিযোগ বিসিআই নেতাদের। সংরক্ষিত নারী আসনে জামাত জোটের 12 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির। এনসিপির মনিরার মনোনয়নপত্র স্থগিত। বিএনপি ও স্বতন্ত্রদের যাচাই বাছাই কাল। জমি নিয়ে বিরোধেই নওগাঁয় একই পরিবারে 4 খুন, জানিয়েছে পুলিশ। নিহত হাবিবুরের 2 ভাগ্নে আর দুলাভাইকে গ্রেফতার। সাভারে ফয়সাল মোল্লা হত্যা রহস্য উদ্ঘাটন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প। আলোচনায় ফিরতে তেহরানের জন্য অপেক্ষা। মার্কিন অবরোধ প্রত্যাহার চায় ইরান। ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ, বলছেন বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।